আজ আমরা ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের 2 মার্কসের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। আর এটাকে তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবে ধরতে পারো, বা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের লিস্ট হিসেবেও ধরতে পারো, যা খুশি ধরতে পারো। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর শুরু করার আগে আমরা কি কি আলোচনা করব আজকে সেটা বলে নিই। যে আজকে আমরা সাধারণত 35 থেকে 40টা কোশ্চেন একটু আলোচনা করব, সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। যদিও আমি অলরেডি 2 মার্কসের একটা পিডিএফ দিয়ে দিয়েছি, ওগুলো পড়ে যেও। এমন নয় আজকে এই কটা প্রশ্ন দিচ্ছি, শুধু এগুলো পড়েই চলে গেলে আর পরীক্ষা শেষে বাই চান্স এখান থেকে আসলো না, পরীক্ষা শেষে এসে আমাকে উল্টোপাল্টা বললে। আমি কখনো 100% কমন দিই না, এবং দেবও না। হ্যাঁ, এগুলো আসার চান্স অনেক বেশি। নতুন সিলেবাস, সংসদ এমনিতে ছেলে খেলা করছে। এই জায়গায় কেউ যদি ওই স্ক্যাম করে যে 100% কমন, এর বাইরে আসবে না, এই কটা বললে পাশ করে যাবে, আমি এমন বলবো না। আর এটা যদি ভেবে থাকো, ভুল জায়গায় এসছো। আরও কিছু কথা বলে রাখি, যে আগে আমরা বড় কোশ্চেনের কথাও বলেছি, ওগুলো ছেড়ে যাওয়া উচিত নয়। অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন হিসেবে যেগুলো বলেছি, সেগুলোও ছেড়ে যাওয়া উচিত নয়। ফাইনাল সাজেশন যেগুলো দিয়েছিলাম, ওগুলো সব পড়তে হবে, এবিটিএ সব পড়তে হবে। এছাড়া টেক্সট বই খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তবে এগুলো কেন দিচ্ছি? এগুলো দিচ্ছি তার কারণ হচ্ছে, এই প্রশ্নগুলো একেবারে ছেড়ে যেও না। অনেক সময় কি হয়, অনেকগুলো প্রশ্ন পড়তে পড়তে আমরা কখনো কখনো কিছু কিছু কোশ্চেন ছেড়ে দিই। সেই কোশ্চেনগুলো যাতে তোমরা না ছাড়ো, সেই কারণেই এই প্রশ্নগুলো দেওয়া। ক্লিয়ার? এছাড়া আগের দিন যে বড় কোশ্চেন দিয়েছিলাম 15টা মতো, সেই প্রশ্নগুলো আমার মনে হয় পড়লে তোমাদের সিলেবাস থেকে যে কোনো প্রশ্ন আসুক, তুমি উত্তর দিয়ে দিতে পারবে একটু এদিক ওদিক করে। তো ভালো করে তোমরা প্রশ্ন পড়বে, দেখবে ওখানে যে প্রশ্নগুলো রয়েছে ওখান থেকেই বানিয়ে লিখতে পারছো, যদি আনকমন আসে। তো যাই হোক, বারবার ওই কথা বলার দরকার নেই যে আমি 100% কমন দিই না, না কখনো দেবো, ওই স্ক্যাম আমি করবো না। যাই হোক, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন দেখবো, আর মাঝে মাঝে তোমাদের করা কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো। ওকে, তো চলো। তো প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের একটি সংজ্ঞা দাও ও আন্তর্জাতিক রাজনীতির সাথে এর দুটি পার্থক্য লেখো। বেসিক্যালি আমরা এখানে সংজ্ঞা দিয়ে দিয়েছি। মনে আছে আমরা যে বড় কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম, সেই কোশ্চেনে এই সংজ্ঞা পয়েন্টটা দিইনি, এটা নতুন করে জুড়েছি। যদিও এই সংজ্ঞা পয়েন্ট আলাদাভাবে দেওয়া ছিল, কিন্তু এটাই আমি এক জায়গায় করেছি। ওকে, আর বাকি দুটো পয়েন্ট দেখবে যে তোমাদের অলরেডি সেই বড় কোশ্চেনে দেওয়া রয়েছে। যাই হোক, এবার আমি তোমাদেরকে একটা বেসিক ধারণা দিই যে আন্তর্জাতিক সম্পর্ক কি আর একটা আন্তর্জাতিক রাজনীতি কি। প্রথমে বলি আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক আর কিছুই নয়, এক দেশের সঙ্গে আরেক দেশের যাবতীয় সম্পর্ক। সেটা রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, অর্থনৈতিক সাংস্কৃতিক যে কোনো দিকের হতে পারে। এ নট অনলি ওই রাজনৈতিক বিষয়, অরাজনৈতিক বিষয়, একটা দেশের এনজিওর সঙ্গে আরেকটা দেশের এনজিও, একটা দেশের মানুষের সঙ্গে আরেকটা দেশের মানুষের যে যাবতীয় সম্পর্ক, এই সম্পর্কগুলোকে আমরা আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে ফেলতে পারি। আর আন্তর্জাতিক রাজনীতিটা কি জিনিস? আন্তর্জাতিক রাজনীতি একটা ছোট্ট জিনিস, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের শুধুমাত্র রাজনৈতিক বিষয়, যেরকম চুক্তি, যুদ্ধ, পররাষ্ট্রনীতি, এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো নিয়েই এই আন্তর্জাতিক রাজনীতি গঠিত। তো আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি প্রকৃতিগত দিক থেকে একমাত্রিক, ও শুধু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে বহুমাত্রিক প্রকৃতিগত দিক থেকে, যে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করছে, তাই না? রাজনৈতিক, অরাজনৈতিক, এভরিথিং, হ্যাঁ কি না? ক্লিয়ার হলো? তবে আন্তর্জাতিক রাজনীতি কি, আন্তর্জাতিক সম্পর্ক কি আমরা বুঝলাম। নেক্সট আমরা যাই মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের দুটি মূলনীতি। মর্গেনথাউয়ের 6টি মূলনীতি আছে, যেটা বড় কোশ্চেন আমরা একটা দিয়েছি, তাই না? এখানে ছোট কোশ্চেনও আসতে পারে। তো একটা বেসিক ধারণা আমরা যদি নিই, মর্গেনথাউ বলছে রাজনীতি ও মানব প্রকৃতি। অ্যাকচুয়ালি তার মতে রাজনীতিটা হচ্ছে মানব প্রকৃতির মতো। আমরা সহজভাবে বলি, যেরকম মানুষ স্বার্থপর, লোভী, নিজের কথা ভাবে শুধু, সেরকম রাষ্ট্রও নিজের কথা ভাবে। বাস্তববাদী ধারণা এটা, তাই না? আর মর্গেনথাউ বলতে চাইছে যে মানুষ সাধারণ জীবনে যেই রকম আচরণ করে, রাষ্ট্রগুলিও সাধারণ জীবনে তেমন আচরণ করে। মানুষ ক্ষমতা চায়, নাম চায়, সেরকম রাষ্ট্রগুলিও ক্ষমতা চায়, নাম চায়, নিজের স্বার্থ পূরণ করে, ঠিক মানুষের মতো। এই কথা কে বলছে? মর্গেনথাউ বলছে। আরেকটা বলছে জাতীয় স্বার্থ ও ক্ষমতা। মর্গেনথাউ বলছেন যে দেখো, কোনো রাষ্ট্রই এমনি এমনি কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে না। এ কী জন্যে সম্পর্ক গড়ে তোলে? নিজের স্বার্থ পূরণের জন্য। আর তার স্বার্থ কি? ক্ষমতা বৃদ্ধি। দেখো, আমরা আমেরিকার সঙ্গে কেন সম্পর্ক করব? তার কারণ হচ্ছে আমরা আমেরিকার কাছ থেকে অস্ত্র আমদানি করতে পারবো, যুদ্ধ জাহাজ আমদানি করতে পারবো,
এছাড়া আমরা কিছু জিনিস এক্সপোর্ট করতে পারবো, বিজনেস করতে পারবো ওদের সঙ্গে। এখন আমার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখার দরকার কেন নেই? পাকিস্তানের টেকনোলজি খারাপ, দরকার নেই। ওর সঙ্গে যদি আমাদের স্বার্থ থাকতো যে না, ওর সঙ্গে সম্পর্ক রেখে আমাদের কোনো লাভ আছে, তাহলে যাই হয়ে যাক আমরা হয়তো সম্পর্ক রাখতাম, কিন্তু রাখছি না, কারণ আমাদের স্বার্থ নেই। প্রতিটা রাষ্ট্র এইরকম। কার মতে? মর্গেনথাউয়ের মতে, যে প্রতিটা রাষ্ট্র শুধু নিজের কথা ভাবছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 3 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসেবে আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। এখানে আমরা আদর্শবাদ বলছি পারে, তোমরা অনেকে দেখবে যে আদর্শবাদ মনে রয়েছে, তোমাদের পরীক্ষার হলে গিয়ে দেখবে আদর্শবাদ মনে রয়েছে, কিন্তু উদারনীতিবাদ মনে নেই। বাই চান্স ধরো উদারনীতিবাদ চলে এসছে, উদারনীতিবাদের বৈশিষ্ট্য, আদর্শবাদ আসেনি, কিন্তু তোমার আদর্শবাদ মনে আছে, তুমি কি লিখে আসবে না? তুমি লিখে আসবে। কোনটা লিখে আসবে? ওই আদর্শবাদে যা বৈশিষ্ট্য পড়েছে ওটাই লিখে আসবে। আমি আগেও বলেছি তোমাদের সিলেবাসে শুধুমাত্র আলাদা করে দেওয়া রয়েছে বলে আদর্শবাদ এবং উদারনীতিবাদ আমি আলাদা করে বলেছিলাম। অ্যাকচুয়ালি আদর্শবাদ এবং উদারনীতিবাদ একই জিনিস। ক্লিয়ার? তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে আদর্শবাদ এবং উদারনীতিবাদ একসঙ্গেই পড়তে হবে। যাই হোক, আদর্শবাদের কয়েকটি বৈশিষ্ট্য। আদর্শবাদ নীতি নৈতিকতা মানবতার উপরে বেশি গুরুত্ব দেয়। এছাড়া আদর্শবাদীরা আন্তর্জাতিক সংস্থা ও সহযোগিতার কথা বলে। এরা সহযোগিতার প্রতি আস্থা রাখে। এরা বলছে যে যখন দুটো রাষ্ট্রের মধ্যে বা কয়েকটা রাষ্ট্রের মধ্যে ঝামেলা হবে, তখন সম্মিলিত জাতিপুঞ্জের মতো যে আন্তর্জাতিক সংগঠন রয়েছে তারা এই সমস্যাগুলো সমাধান করে দেবে, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে দেবে। এছাড়া তারা কি বলছে যে মানুষ কোনটা ভালো কোনটা খারাপ বোঝে এবং মানুষই রাষ্ট্র গঠন করবে। মানুষ যেহেতু নীতি নৈতিকতা বোঝে, তাহলে নীতি নৈতিকতার উপরে ভিত্তি করে রাষ্ট্রের শাসন ব্যবস্থা গঠিত হবে। খুব সিম্পল। মানে এই আদর্শবাদীরা কি করছে? নীতি নৈতিকতা মানবতা এইসবের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, যুদ্ধের উপরে বেশি গুরুত্ব দিচ্ছে না। আবার এরা সহযোগিতা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলছে। উদারনীতিবাদীরাও সেম কথা বলছে। উদারনীতিবাদীরা ব্যক্তির স্বাতন্ত্র্যতার কথা বলছে, ব্যক্তির স্বাধীনতার কথা বলছে, কিন্তু বাস্তববাদীরা এর ঠিক উল্টো বলছে। বাস্তববাদীরা কি বলছে? যে দেখো, নীতি নৈতিকতা দিয়ে কিছু হয় না, যা হবে যে স্বার্থ দিয়ে, ক্ষমতা দিয়ে। ঠিক উল্টো। বোঝা গেল? যাই হোক, আমরা এবার আসি উদারনীতিবাদ। উদারনীতিবাদ কি জিনিস? বলছে উদারনীতিবাদ এমন একটা রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব যা ব্যক্তির স্বাধীনতা, মানবাধিকার, গণতন্ত্র, সহযোগিতা ও আইনের শাসনের উপর গুরুত্ব দেয়। এই মতবাদ অনুযায়ী রাষ্ট্রগুলির মধ্যে সংঘাতের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা, আলোচনা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা যায়। তো এটা এমন একটা তত্ত্ব যেটা একরকম বেশিরভাগ ক্ষেত্রেই অলৌকিক বলে অনেক তাত্ত্বিকরা মনে করেন, যে এত নীতি নৈতিকতা দিয়ে রাষ্ট্র চলে না, অনেক তাত্ত্বিকরা বলেন। উদারনীতিবাদীরা মনে করেন যে নীতি নৈতিকতা দিয়েই সমস্ত কিছু চলে যাবে, রাষ্ট্র পরিচালনা হয়ে যাবে। যদি বাই চান্স কোনো রাষ্ট্রের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়, তাহলে সেটা আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে হবে। এছাড়া রাষ্ট্রের মধ্যে যে জনগণ বসবাস করছে সেই জনগণের স্বাধীনতাই সর্বোপরি হবে। ইভেন রাষ্ট্রও তাদেরকে যতটা সম্ভব কম নিয়ন্ত্রণ করবে। এছাড়া আইন সকলের জন্য সমান হবে। এই সমস্ত কথা উদারনীতিবাদীরা বলছেন। ক্লিয়ার? আমি আবারও বলছি, এই উদারনীতিবাদ এবং আদর্শবাদ দুটোর মধ্যে যেইটা মনে থাকবে একই রকম হিসেবে লিখে দেবে। বাই চান্স যদি আসে এই দুটোর মধ্যে একটা, আর তোমার দেখা গেল কোনো একটা মনে নেই। বোঝা গেল? নেক্সট আসি 5 নম্বর প্রশ্নে, বাস্তববাদ ও উদারনীতিবাদের পার্থক্য। আমরা অলরেডি বলে দিয়েছি। যদি আমরা রাষ্ট্রের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির পার্থক্য যদি আমরা দেখি, বাস্তববাদীরা বলছে রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে ক্ষমতা বৃদ্ধি, যুদ্ধ, এইসব জিনিস, নিজের স্বার্থ পূরণ। কিন্তু উদারনীতিবাদীরা বলছে না, রাষ্ট্রের স্বার্থ এইসব জিনিস নয়। রাষ্ট্র চাইলে কি করতে পারে? সহযোগিতা, আলাপ আলোচনা, শান্তির পথে সম্পর্ক গড়ে তুলতে পারে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নতি সাধন করতে পারে। এছাড়া যদি আমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা বলি, বাস্তববাদীরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সেরকম গুরুত্বপূর্ণ বলে মনে করে না, কিন্তু উদারনীতিবাদীরা সেটা মনে করে যে খুব ইম্পর্টেন্ট একটা আন্তর্জাতিক সংস্থা। ক্লিয়ার? নেক্সট 6 নম্বর, পলিটিক্স এবং নেশন গ্রন্থের লেখককে, এটা কবে প্রতিষ্ঠিত হয়? এই বইয়ের লেখককে মর্গেনথাউ, এবং এটা 1948 সালে প্রকাশিত হয়। নেক্সট 7, আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থ ও ক্ষমতা কি? ক্ষমতা বলতে কি বোঝো? কি বলছে? জাতীয় স্বার্থ।
আমি প্রথাগত ভাষায় না গিয়ে একটা সিম্পল উদাহরণ দিই। তোমার সঙ্গে কোনো একজন খুব ভালো সম্পর্ক করছে, সম্পর্ক গড়ে তুলছে, কারণ তুমি ক্লাসে খুব ভালো পড়াশোনা করো। তো তুমি পড়াশোনা করো এই কারণে তোমার সঙ্গে অনেকে সম্পর্ক গড়ে তুলতে চাইছে। কেন গড়ে তুলছে? যাতে সে ভালো পড়াশোনা করতে পারে, ক্লাসে ভালো রেজাল্ট করতে পারে। তো এই যে সম্পর্ক গড়ে তুলছে যেই কারণে, এটাই হচ্ছে জাতীয় স্বার্থ, তার স্বার্থ। এটা যখন রাষ্ট্রের ক্ষেত্রে হবে তখন সেটা জাতীয় স্বার্থ হয়ে যাচ্ছে। আরেকটা ভালো উদাহরণ দিই, তুমি খুব বদমাইশ, স্কুলের মধ্যে সব থেকে টপ লেভেলে রয়েছো বদমাইশির দিক থেকে। এখন দেখছো যে ক্লাস টপার রয়েছে সে তোমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব করতে চাইছে। সে তোমার সঙ্গে কেন বন্ধুত্ব করতে চাইছে? তুমি তো পড়াশোনা করো না, কিছু করো না, শুধু বদমাইশি করে বেড়াও, তোমাকে পুরো স্কুল ভয় পায়। তোমার সঙ্গে সে সম্পর্ক করতে চাইছে কারণ তার প্রোটেকশন দরকার, তার নিরাপত্তা দরকার। এটাই যখন রাষ্ট্রের ক্ষেত্রে আসে তখন ওটা কি হয়ে যায়? জাতীয় স্বার্থ হয়ে যায়। ক্লিয়ার? কার স্বার্থ? ওই টপার্সের। এখন দেখো, আমরা ভারতবর্ষ অন্য দেশের সঙ্গে কেন সম্পর্ক গড়ে তুলব? যাতে আমরা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি পাই, কারণ ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো। ওরা আমার সঙ্গে কেন করবে? ওরা যাতে অর্থনৈতিক দিক থেকে লাভবান হয়। যদি সম্পর্ক গড়ে তুলি তবেই না বিজনেস চলবে। বোঝা যাচ্ছে কথাটা? আর ক্ষমতা কি জিনিস? বলছে ক্ষমতা বলতে একটা রাষ্ট্রের এমন সব সামর্থ্য বা শক্তিকে বোঝাচ্ছে যার মাধ্যমে অন্য কেউ প্রভাবিত হয়। ওই যে তুমি বদমাইশি করছিলে, তোমার দ্বারা পুরো স্কুলের অন্যান্য সবাই তোমাকে ভয় করছিল। কিসের জন্য? তোমার শক্তির জন্য। তোমার সঙ্গে কেউ পারবে না। তুমি যে প্রভাবিত করছিলে সবাইকে, ওটা তোমার ক্ষমতা। আরেকজন যে পড়াশোনায় খুব ভালো ছিল, সে অন্যদেরকে কিভাবে প্রভাবিত করছিল? সেই পড়াশোনা দ্বারা। তার শক্তি কোনটা? পড়াশোনাটা। এই যে আমেরিকা টপে রয়েছে, কেন এ শক্তিশালী? চায়না টপে রয়েছে, কেন এ শক্তিশালী? অর্থনৈতিক দিক থেকে ওর অনেক শক্তিশালী। তো ওর শক্তি কোনটা? অর্থনীতি। হ্যাঁ কি না? আমেরিকা পুরো বিশ্বে এত প্রভাব সৃষ্টি করছে কারণ ওর পাওয়ার ওগুলো, ওর শক্তি আছে, ক্ষমতা রয়েছে। ক্লিয়ার? বোঝাতে পারছি? নেক্সট ৮ নম্বর, যৌথ নিরাপত্তা এবং শক্তির ভারসাম্য কি? খুব সিম্পলভাবে ভাবো। যৌথ নিরাপত্তা বলতে সবাই একসঙ্গে মিলেমিশে একে অপরকে প্রোটেকশন দেওয়া, একে অপরকে নিরাপত্তা প্রদান করা। সিম্পলভাবে যদি আমরা বলি, আন্তর্জাতিক সম্পর্ক গড়ে উঠেছে বিভিন্ন দেশের মধ্যে, তারা একে অপরকে হেল্প করছে। একটা সংগঠনের উদাহরণ নিই, সম্মিলিত জাতিমঞ্চ। এখানে এতগুলো সদস্য রয়েছে, এই সদস্যরা কি করছে? একে অপরকে হেল্প করবে বলে সবাই প্রতিশ্রুতি দিয়েছে। যখন কোনো একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপরে অনৈতিকভাবে আক্রমণ করবে, তখন বাকি রাষ্ট্রগুলো মিলে সেই রাষ্ট্রকে ঘিরে ধরবে যে কেন তুই আক্রমণ করলি। দেখা গেল পাকিস্তান বাংলাদেশের উপর আক্রমণ করলো, তখন বাংলাদেশকে সাপোর্ট করে বাকি রাষ্ট্রগুলো, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো কি করবে? পাকিস্তানকে ঘিরে ধরবে যে কেন তুই বাংলাদেশের ওপরে আক্রমণ করলি, দিয়ে ওর উপরে চাপ সৃষ্টি করে বাংলাদেশকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। এটাই হচ্ছে যৌথ নিরাপত্তা। আর ভারসাম্য কি জিনিস? ভারসাম্য মানে আমরা বুঝি দুইটি দিক ঠিক রাখা। সেই মনে আছে ঠান্ডা লড়াইয়ের কথা ভাবো, ওখানে শক্তির ভারসাম্য হচ্ছিল। এ শক্তি বাড়াচ্ছিল, এ কোনো জোটে যোগদান করছিল, ও যোগদান করছিল, যে আমি তোর থেকে পিছিয়ে থাকবো না। এই যে বিষয়টা, এটা হচ্ছে ভারসাম্য। দেখো, আমরা প্রথাগত দিক থেকে বলছি না বা একেবারে বইয়ের ভাষায় বলছি না, নর্মালি বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের মাথায় এটা থাকে। তারপর তোমরা একবার নিশ্চয়ই পড়ে নেবে। যাই হোক, নেক্সট ৯ নম্বর, আন্তর্জাতিক সম্পর্ক পৃথক শাস্ত্র হিসেবে কবে এবং কোথায় প্রথম আত্মপ্রকাশ করে? শাস্ত্র হিসেবে প্রথম বিশ্বযুদ্ধের পরে হয়েছিল, তাই না? 1919 সালে ওয়েলস অ্যাবেরিস্ট উইথ বিশ্ববিদ্যালয়, শিল্পপতি ডেভিড ডেভিসের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটে। ওকে। আর হ্যাঁ, এই পিডিএফটা তোমরা ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে পেয়ে যাবে, ডাউনলোড করে একটু পড়ে নিও। ওকে। নেক্সট, সার্ক কবে গঠিত হয়, কি উদ্দেশ্যে গঠিত হয়? এটা আলাদাভাবে বলার দরকার নেই। যে কোনো সংগঠন নিজেদের মধ্যে সম্পর্ক ভালো করবে, অর্থনৈতিক সামাজিক দিক থেকে সহযোগিতা করবে, এইসব কারণেই গঠিত হয় এবং এই উদ্দেশ্যগুলোই পূরণ করতে চায়, তাই না? এখানেও সেম হবে। নেক্সট, সার্কের সদর দপ্তর, এর দুটি মৌলিক নীতি, এগুলোও আলাদাভাবে বলার দরকার নেই, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। সাবটার ফুল ফর্মটা একটু দেখে রাখবে। ওকে।
নেক্সট 13, এশিয়ান কবে কোন ঘোষণাপত্রের মাধ্যমে হয়? এগুলো তো তথ্যভিত্তিক না, তো আলাদাভাবে এগুলো বলছি না, যেগুলো বোঝানোর মতো সেগুলো বোঝাচ্ছি। নেক্সট 14 দাগ, আসিয়ান গঠনের 2টি প্রধান উদ্দেশ্য। এটাও তথ্যভিত্তিক। আর বিশেষ করে যে কোনো সংগঠন, যে কোনো আঞ্চলিক সংগঠন কেন গড়ে উঠবে? সেই অঞ্চলের উন্নতি সাধন, সেই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উন্নতি সাধন করতে, তাই না? এবং নিজেদের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার উদ্দেশ্যেই আঞ্চলিক সংগঠন গড়ে উঠবে। তো এগুলোই বলা হয়েছে। এশিয়ানের ফুল ফর্মটাও একবার দেখবে। নেক্সট, ইউরোপীয় ইউনিয়ন ম্যাস্ট্রিক্ট চুক্তি 1993-তে এটা গঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের গঠন, এগুলোও বলার দরকার নেই। 17, ইউরো তো একটা কারেন্সি, তাই না? ওই যে ইউরোজোন ছিল, ওই ইউরোজোনের যে 20টা রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রগুলোর মধ্যে যে টাকাটা ছিল তার নামই ইউরো ছিল। ব্রেক্সিট, ব্রিটেন যে বেরিয়ে যায় ইউরোপীয় ইউনিয়ন থেকে, তার কারণ কি? তারা নিজেরা একটু স্বাধীনভাবে চলতে চাইছিল, ব্রিটেন নিজে একটু স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চাইছিল। কিন্তু আমরা জানি ইউরোপীয় ইউনিয়নে যারা রয়েছে সেই সমস্ত রাষ্ট্রের ক্ষেত্রে স্বাধীনভাবে অনেক কাজই করতে পারতো না, যেরকম জাতীয় স্বার্থের বিষয়টা, সেটা ঠিক করে দিত ইউরোপীয় ইউনিয়ন, এই 27টা রাষ্ট্রের, তাই না? ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত? 27। এই 27টা রাষ্ট্রের জাতীয় স্বার্থ কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, এই সমস্ত ঠিক করে দিত ইউরোপীয় ইউনিয়ন, তাই না? যাই হোক, এবার আসছি রাষ্ট্রপতির 2টি বিচার বিভাগীয় ক্ষমতা। তো এক্ষেত্রে তোমরা ধারাটা চাইলে দিতে পারো, আর যদি মনে করো দেবো না, দিও না, ওকে? কিন্তু ভুল লিখে এসো না। নেক্সট, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা। রাষ্ট্রপতি যে কোনো বিল আটকে রাখে বা বাতিল করে দেয়, এই যে বিষয়টা, এটা রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা। এটা সাধারণত 3 ধরনের হয়। একটা হচ্ছে পকেট ভেটো, একটা চরম ভেটো, আর একটা হচ্ছে স্থগিত ভেটো। চরম ভেটো কি? কোনো বিল রাষ্ট্রপতির কাছে আসলো, সঙ্গে সঙ্গে বাতিল করে দিল, ওইটা হচ্ছে চরম ভেটো। স্থগিত, যে কিছুদিনের জন্য থামিয়ে রাখলো, আসলো, বললো পুনর্বিবেচনা করো, কিছু সময়ের জন্য কি করলো তিনি? স্থগিত রাখলো ওইটাকে, ওই বিলটাকে, এটাকে স্থগিত ভেটো বলা হয়। আর পকেট ভিটো কি? পকেট ভিটো মানে বিল আসছে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি ওটাকে পকেটে ভরে রাখলো। অনেকটা এইরকম, যে বিলটা আসলো, রাষ্ট্রপতি ওটাকে সই করে আইনে পরিণত করলো না, আবার ওই যে আলাপ আলোচনার জন্য সংসদেও পাঠালো না, তিনি রেখে দিল, তিনি ওর কোনো অ্যান্সার দিল না, এই ক্ষমতা ওনার রয়েছে। তো এইটা হচ্ছে পকেট ভিটো। ওকে, ক্লিয়ার? নেক্সট, অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স বলতে অ্যাকচুয়ালি অধিবেশন ডাকা। দেখা গেল সংসদের তো আর 365 দিন অধিবেশন বসে না বা সভা বসে না, তখন দেখা গেলো ইমার্জেন্সি কারণে কোনো একটা আইন পাস করতে হবে বা কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে হবে, তখন রাষ্ট্রপতি এই অর্ডিন্যান্স জারি করে বা ওই অধিবেশন বা সভা ডাকে। ওকে, এই ক্ষমতা সাধারণত রাষ্ট্রপতির আছে। এছাড়া রাজ্যের যে রাজ্যের যে আইনসভা রয়েছে সেখানেও এই অর্ডিন্যান্স ডাকা যায়, সেটা রাজ্যপাল ডাকে। তো অনেক বইতে তুমি রাজ্যপালের কথা পাবে না, কিন্তু তুমি যদি উত্তরে রাজ্যপাল দাও তবে কিন্তু ধারাটা উল্লেখ করবে। ওকে, এইবার আসছে 21, বিচার বিভাগীয় পুনরীক্ষণ বা বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো? এটা আর কিছুই না, এটা একটা রিভিউ বলতে পারি আমরা। দেখা গেল আইনসভা আইন তৈরি করছে বা শাসন বিভাগ কোনো একটা আদেশ বা নির্দেশ জারি করছে, তো তারা যেটা আদেশ বা নির্দেশ জারি করছে বা আইন প্রণয়ন করছে আইন বিভাগ, সেগুলো কি আদেও সংবিধানের সঙ্গে মানানসই? অর্থাৎ সংবিধান কি মেনে চলছে? যদি মেনে না চলে তাহলে সেটাকে বিচার বিভাগ দেখবে যে মেনে চলছে কি চলছে না। যদি মেনে না চলে বাতিল করে দিতে পারে কে? এই বিচার বিভাগ। যে এই যে শক্তিটা বিচার বিভাগের রয়েছে, এটাকেই আমরা কি বলছি? জুডিশিয়াল রিভিউ। খুব সহজ। পিল, পিল কি জিনিস? আর হ্যাঁ, এখানে তোমাদেরকে কোশ্চেন করি, পিআইএল এর ফুল ফর্ম। ওকে, এটা এক ধরনের মামলা, আমি বলে দিই, এটা এক ধরনের মামলা। এটা কেমন মামলা? আগে আগে এরকম নিয়ম ছিল যে তোমার সঙ্গে খারাপ হয়েছে, মামলা তোমাকেই করতে হবে। কিন্তু এই পিল বা জনস্বার্থ মামলা চালু হওয়ার পর থেকে দেশের যে কোনো ব্যক্তি অন্য মানুষের যদি মৌলিক অধিকার বা কোনো অধিকার ক্ষুণ্ণ হয় বলে মনে করে, তাহলে সে গিয়ে আদালতে মামলা করতে পারেন। এটাই হচ্ছে জনস্বার্থ মামলা। এছাড়া দেখা হলো পরিবেশের ক্ষতি হচ্ছে, আশপাশের পশু পাখিদের ওপরে অত্যাচার হচ্ছে, কোনো পশুপ্রেমী গিয়ে আদালতে মামলা দায়ের করতে পারে। হতে পারে কোনো একজন ব্যক্তির জন্য, অথবা কোনো একটা সমাজের জন্য বা কোনো একটা এলাকার জন্য। যখন অন্য একজন ব্যক্তি বা অন্য একটা সংস্থা বা অন্য একটা এনজিও মামলা দায়ের করছে, সেটাকেই আমরা জনস্বার্থ মামলা বলতে পারি বেসিক্যালি। এবার তোমরা বইয়ের ভাষায় নিজের মতো লিখে নিও, এখানে যদিও লিখে দিচ্ছি, এটাও পড়ে দিতে পারো।
23, ভারতের রাজ্যসভাকে কেন স্থায়ী কক্ষ বলা হচ্ছে? স্থায়ী বলা হচ্ছে কারণ এটা কখনো ভেঙে যায় না। দেখো লোকসভায় 5 বছর অন্তর ওখানকার লোকসভার এমপিরাও নিযুক্ত হচ্ছে, 5 বছরের মেয়াদ শেষ, ভেঙে যাচ্ছে। কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে কি হয়, রাজ্যসভায় যতজন সদস্য রয়েছে প্রতি 2 বছর অন্তর ওই সদস্যগুলোর মধ্যে থেকে 1/3 সদস্য অবসর নেন। আবার সেই 2 বছর অন্তর ওখানে 1/3 সদস্য যুক্ত হয়ে যায়। দেখা হলো সাপোজ যে কোনো একটা বছরে 25 জন সদস্য অবসর নিয়েছে। তো এই যে অবসর নিল, এখানে আবার 25 জনকে নিযুক্ত করা হলো। এইভাবে হয়। তো এইরকমই চলতে থাকে। কখনো রাজ্যসভা খালি হয় না, শুধু পরিবর্তন হয় সদস্যদের, কখনোই খালি হয় না। এই কারণে রাজ্যসভাকে স্থায়ী কক্ষ বলা হয়। ওকে, প্রধানমন্ত্রীকে কেন ক্যাবিনেট তরণীর কর্ণধার বলা হয়? দেখো প্রধানমন্ত্রীকে শুধু ক্যাবিনেট তরণীর কর্ণধার বলা হয় না, তিনি সমানদের মধ্যে সমান বা সমানদের মধ্যে অগ্রগণ্য, তিনি প্রকৃত শাসক, এরকম অনেক নামে তাকে ডাকা হয়। এটাও আলাদাভাবে বোঝানোর নেই, তোমরা একবার পড়লে বুঝে যাবে। আমলাতন্ত্র নিয়েও কিছু বলার নেই, এগুলো বেসিক, কারণ এরা স্থায়ী, এই কারণে স্থায়ী শাসন বিভাগ বলা হয় আমলাতন্ত্রকে। লোক আদালত নিয়েও কিছু বলার নেই। চিপকো আন্দোলন, দেখো এখানে অ্যাকচুয়ালি দুটো কোশ্চেন আছে, চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য আর একটা হচ্ছে চিপকো আন্দোলনকে কেন নারীবাদী আন্দোলন বলা হয়। সেম জিনিস নর্মাদার ক্ষেত্রে আসলে উত্তর একই হবে, শুধু নাম পরিবর্তন হয়ে যাবে। কিভাবে হবে সেটা আমরা আগে বলে দিয়েছিলাম, তাই না, সেই বড় কোশ্চেন পড়াতে পড়াতে, অর্থাৎ আলোচনা করতে গিয়ে। তো এখানে ফালতু বলে সময় নষ্ট না করি, একবার দেখে নেবে। 28 নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান দাবি, নাগরিক সমাজ আন্দোলনের দুটি প্রধান বৈশিষ্ট্য। এই যে নাগরিক সমাজ, সিভিল সোসাইটি, এর যা বৈশিষ্ট্য সেগুলো চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য হিসেবেও চালানো যায়। ওই যে যখন নেই মামার থেকে কানা মামা ভালো, তখন ভুল হবে না। তুমি দেখা গেল চিপকো আন্দোলন বা নর্মদা আন্দোলনের বৈশিষ্ট্য ভুলে গেছো, তখন যদি নাগরিক আন্দোলনের বৈশিষ্ট্য মনে থাকে ওটাই লিখে দেবে, ভুল হবে না। হ্যাঁ, তুমি স্পেসিফিকভাবে বলছো না। একটা উদাহরণ দিই, ধরো চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য ভুলে গেছো, কিন্তু নাগরিক আন্দোলনের বৈশিষ্ট্য তোমার মনে রয়েছে, তুমি লিখে দেবে। তুমি নিশ্চয়ই ওখানে এটা লিখবে না চিপকো আন্দোলন লেখার সময় নাগরিক আন্দোলন, ওখানে তখন বলবে চিপকো আন্দোলন কেমন ছিল, গণভিত্তিক আন্দোলন, এছাড়া অহিংস প্রতিবাদ। দেখো এই বৈশিষ্ট্যগুলো তোমরা ওখানেই পাচ্ছ, চিপকো আন্দোলনেও পাবে, নর্মদাতেও পাবে। নর্মদাতে কি হবে, একটু ওই নদীর বাঁধের অংশটা উঠে আসবে, চিপকোতে জঙ্গল কাটার কথা উঠে আসবে। এইগুলো অ্যাড করে কিন্তু মেন যে থিম সেটা কিন্তু এইগুলোই, হ্যাঁ কি না? হ্যাঁ, আবার এরকম একরকম লিখতে বলছি বলে এই নয় তুমি চিপকো আন্দোলনের যে আন্দোলনকারীদের নাম নর্মদাতে লিখে দিলে, এমনও করো না। ক্লিয়ার? নেক্সট 30, ভারতের সংবিধানের 368 নম্বর ধারার তাৎপর্য কি? এটা আলাদাভাবে দরকার নেই। আর একটা জিনিস, সংবিধান সংশোধনের প্রকারভেদ, কতভাবে সংবিধান সংশোধন করা যায় এই জিনিসটা নিয়ে একটু বলবো আমি। সাধারণত 3টি পদ্ধতিতে, একটা হচ্ছে সরল পদ্ধতিতে বা সাধারণ সংখ্যাগরিষ্ঠ, এই সরল পদ্ধতির আরেকটা নাম হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি, আরেকটা হচ্ছে জটিল পদ্ধতি। এই জটিল পদ্ধতিকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্লাস অর্ধেক রাজ্যের সম্মতি। আরেকটা আংশিক জটিল পদ্ধতি, যেটাকে আমরা বিশেষ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি নামেও বলে থাকি। ওকে, তো এই যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বা সরল পদ্ধতি কোনটা, কি জিনিস? দেখা গেল কোনো একটা দিন কোনো একটা আইন পাস হবে, কিছু আইন রয়েছে যেরকম নতুন রাজ্য গঠন বা কোনো রাজ্যের নাম পরিবর্তন বিষয় এসছে, তখন পার্লামেন্টে উপস্থিত যতজন সদস্য রয়েছে তার মধ্যে বেশি সংখ্যক সদস্যের সম্মতি পেলেই হয়ে যাবে। দেখা গেল সেদিন 100 জন উপস্থিত রয়েছে, 51 জনের সম্মতি হলেই ওইটা পাস হয়ে যাবে। ওকে, আবার কিছু পদ্ধতি এরকম রয়েছে, যেরকম রাষ্ট্রপতি নির্বাচন, জিএসটি, এই টাইপের যে বিষয়গুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে তোমাকে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। বিশেষ সংখ্যাগরিষ্ঠতা কি জিনিস? বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বলতে কোনো বিল বা আইন পাসের জন্য তোমার দুখানা শর্ত মানতে হয়। 1 নম্বর শর্ত হচ্ছে তোমাকে মোট সদস্যের, ওই সভায় দেখা হলো লোকসভার মোট সদস্যের অর্ধেকের বেশি সম্মতি প্রয়োজন, আর সেই দিন যতজন সদস্য রয়েছে তার 2/3 সদস্যের সম্মতি। এই দুখানা শর্ত পূরণ করতে হবে। দুটোর মধ্যে যদি একটাও শর্ত পূরণ না হয় তবে সেটা বাতিল হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি।
ধরো ভারতের পার্লামেন্টের, ধরে নাও, এক্সাক্ট বলছি না, আমরা বোঝার সুবিধার্থে বলছি, ধরো আমাদের সংসদে 100 জন সদস্য রয়েছে, ঠিক আছে। এবার প্রথম শর্ত অনুযায়ী মোট সদস্য কত? 100, ওর অর্ধেকের বেশি সম্মতি, অর্থাৎ ধরো 51 জনের সম্মতি লাগবে। 2 নম্বর, সেই দিন উপস্থিত মোট সদস্য, সেই দিন উপস্থিত মানে কোনো যেই দিন ওই বিলটা পাস হবে সেই দিন উপস্থিত মোট সদস্য এবং ভোটদানকারী সদস্য, দেখা হলো সেই দিন উপস্থিত ছিল কতজন? 80 জন। 80 জনের মধ্যে 60 জন ভোট দিয়েছে। এবার এই 60 জনের মধ্যে এক তৃতীয়াংশ বলছি না, 2/3 সদস্যের সম্মতি দরকার, অর্থাৎ 60-এর 2/3 মানে কত? 40 জন। 40 জনের সম্মতি দরকার। সম্মতি হলে আইন পাস হয়ে যাবে, তাই না? দেখো, ধরো সেদিন এই 40 জন সম্মতি দিয়েছে, ক্লিয়ার? তো এই শর্তটা পূরণ হলো, 40 জনের সম্মতি। একটা জিনিস লক্ষ্য করেছো, তবে কিন্তু এই শর্ত পূরণ হয়নি, প্রথম শর্ত, কারণ 51 জন লাগবে, কিন্তু 40 জনের সম্মতি হয়েছে, তাহলে কিন্তু ওই বিলটা পাস হবে না। ক্লিয়ার হলো? আশা করছি ক্লিয়ার হয়েছে। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমি জানি না কতটা বোঝাতে পারলাম। যদি বুঝতে না পারো আরেকবার দেখো, এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। ওকে, তো এটাই হচ্ছে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, এটা আর কিছু বলার নেই। এবার আসছি আমরা নেক্সট কোশ্চেন। 73তম সংবিধান, দেখো স্পেশাল মেজরিটি যেহেতু বলে দিলাম, আলাদাভাবে বললাম না। 32, 73তম সংবিধান সংশোধনীর দুটি প্রধান বৈশিষ্ট্য কি? এর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, যেখানে সব থেকে নিম্নে গ্রাম পঞ্চায়েত, তার উপরে ব্লক স্তরে কি? পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা স্তরে জেলা পরিষদ। এগুলোর প্রধানের নাম কি? যেমন গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদে সরি পঞ্চায়েত সমিতিতে সভাপতি, আর জেলা পরিষদে সভাধিপতি। সকলের কার্যকালের মেয়াদ 5 বছর, হ্যাঁ কি না? আর প্রথম সভা, পঞ্চায়েতের প্রথম সভাকে আহ্বান করেন, এই জিনিসগুলো ভিডিও, তাই না? প্রথম সভা আহ্বান করেন প্রশাসনিক প্রধান, যেগুলো আমরা আগের 2 মার্কসের কোশ্চেনে দিয়েছিলাম। এছাড়া ক্ষুদ্র জেলা শাসক কাকে বলে? এসডিওকে, তাই না? এই জিনিসগুলো একটু দেখে রাখবে। আলাদাভাবে বললাম না, কত শতাংশ নারীদের? 1/3। এক্ষেত্রে বলে রাখি, 73তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী এই যে পঞ্চায়েত ব্যবস্থাতে বা পৌরসভার ব্যবস্থাতে 74তম সংবিধান সংশোধনী আইন অনুসারে মহিলা এবং আদিবাসীদের জন্য, মানে পিছিয়ে পড়া আদিবাসী মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ এবং অন্যান্য বেশ কয়েকটা রাজ্য রয়েছে যেখানে এই সংরক্ষণের যে পরিমাণ সেটা হচ্ছে 50%। ক্লিয়ার? অর্থাৎ প্রতিটা রাজ্যে 1/3, কিন্তু কিছু কিছু রাজ্য রয়েছে, যেরকম আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে 50% সংরক্ষণের ব্যবস্থা। এগুলো রাজ্য সরকারের হাতে যেহেতু। ওকে, এখানে আমি লিখে দিয়েছি 1/3 বা 33.33%। যাই হোক, আয়ের উৎস, পৌরসভার আয়ের উৎস, তারপরে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস, যার আয়ের উৎসই দিক, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা মানে অনুদান, যে কোনো সংস্থা, পৌরসভা বলো, পঞ্চায়েত বলো, যে কারো ক্ষেত্রে তুমি একটা লিখে দেবে যে কেন্দ্র সরকারের কাছ থেকে পাওয়া দান অনুদান, এছাড়া বিভিন্ন ট্যাক্স। কি কি ট্যাক্স? বাড়ির ওপর, জমির উপরে, এটসেট্রা এটসেট্রা। তারপরে রাষ্ট্রের উপরে টোল ট্যাক্স, এখান থেকে ওখান থেকে বলে দিলেই হবে। ওকে, যাই হোক, 74তম সংবিধান সংশোধনীর দুটি বৈশিষ্ট্য কি? এটা পৌর অঞ্চল বা শহর অঞ্চলের যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। এছাড়া মহিলাদের জন্য সংরক্ষণের যে বিষয় সেটার উল্লেখ আমরা করতে পারি। এটা কবে হয়? 1992-এ 74তম। 73 কবে হয়? একই সময়, হ্যাঁ কি না? নেক্সট আর নেই। আর হ্যাঁ, এখানে সেই আগের দিন তোমরা অনেকে পিডিএফ চাইছিলে 6 মার্কের কোশ্চেনের, আমি এই পিডিএফের মধ্যে দিয়ে দিয়েছি, তো একটু ডাউনলোড করে নিও। তো এই কয়েকটা কোশ্চেন দেখো, এমন নয় যে এর বাইরে কিছু আসবে না, আসতেই পারে। আমি সব জানতা গামছাওয়ালা নই যে আমি যা বলবো তাই আসবে, আসার চান্স রয়েছে, বাট যদি না আসে কিছু করার নেই। যদিও আগে যে কোশ্চেনগুলো দিয়েছি ওগুলো ভালো করে পড়া উচিত, এবং দেখা যাক, আশা করছি খুব ভালো হবে, আশা করছি হবে। যা জানো সেটা লিখে আসবে, ছেড়ে এসো না, ভালো মতো পরীক্ষা দাও, আমার বিশ্বাস তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। আর হ্যাঁ, পরীক্ষা শেষ হলে একদিন কথা হোক, নিজেদের মধ্যে একটু গল্প করা যাক, হ্যাঁ কি না? সেটা কিভাবে সেটা তোমরা ঠিক করো। আর হ্যাঁ, তোমরা অনেকে বলবে যে দাদা লাইভে আসো, লাইভে আসা আমার পক্ষে সত্যি বলতে সম্ভব হবে না, মানে যেহেতু আমরা লিখি, তো লিখতে লিখতে কিছু কিছু বলি, সেক্ষেত্রে গল্প করার জন্য লাইভে আসা যায়, সেটা আলাদা বিষয়, কারণ ওখানে কিছু লিখতে হয় না।
আর হ্যাঁ, তোমাদের যা ডাউট রয়েছে আজকে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের প্রতিটা ডাউটের অ্যান্সার দেবো। আজকে রোজা শুরু হলো, ইফতার করে আসবো, ইফতার করে এসে বসবো, বসে তোমাদের সকলের কমেন্টের উত্তর দেবো। হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের ডাউট হতে হবে, ছোটোখাটো বিষয় নেই, তোমাদের যা কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যা প্রশ্ন হবে, কালকে যেহেতু পরীক্ষা নিয়ে যা কোশ্চেন হবে বলবে, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে। ওকে, সবাইকে আর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভালো করে পরীক্ষা দাও, আবারও বলছি। ওকে, আর কোনো স্ক্যামের মধ্যে পড়ো না।